হবে, মানে সেল করতে হবে, তাই তো? এটা হচ্ছে মূল মোটিভ আমাদের, কোনো একটা জিনিস আমাদেরকে সেল করতে হবে। তাহলে সেই সেল করব, কি সেল করব না, যে কোনো একটা আইটেম আমরা সেল করব। সাপোজ আমরা সেল করছি এখানে কোনো ক্লদিং আইটেম আমরা সেল করছি, বা কোনো গ্রসারি আইটেম আমরা সেল করছি, ঠিক আছে, কোনো ফ্যাশন জুয়েলারি আমরা সেল করছি। বা অ্যাকাউন্টিং যার কাছ থেকেই শেখো, যেখান থেকেই শেখো, অ্যাকাউন্টিংয়ের টোটাল কনসেপ্টটা মাথায় রাখবে। আমাদের বাঙালিদের বা আমাদের কালচারে আমি দেখছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বা অন্য যে প্রফেশনাল জায়গাগুলো আছে, সেই জায়গাতে আমাদের প্রেজেন্সটা খুব কমে যাচ্ছে দিন দিন। সেই জায়গাটা বেশিরভাগ জিনিসটা দখল করে চেষ্টা করছি, যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসরা অনেক ভালো জায়গায়, কমার্সের অনেক ভালো জায়গা আছে যে জায়গাটায় যাওয়া যায় এবং যে জায়গাটায় গেলে একটা ভালো ক্যারিয়ার তৈরি করা যায়। শুধুমাত্র সরকারি চাকরি ছাড়া কমার্সে খুব ভালো পোস্ট আছে, কমার্সে খুব ভালো জায়গা আছে যেখানে যাওয়া যেতে পারে। সুতরাং সেই জায়গাটাকে ইনট্যাঞ্জিবল, আরেকটা হচ্ছে ট্যাঞ্জিবল। একটা কি ইনট্যাঞ্জিবল, আরেকটা কি ট্যাঞ্জিবল। ইনট্যাঞ্জিবল কি আর ট্যাঞ্জিবল কি না, আমি এই যে এসির উদাহরণ দিলাম, এই যে ফার্নিচারের উদাহরণ দিলাম, চেয়ার, টেবিল, যে কোনো রকমের প্ল্যান্ট, মেশিনারি, যখন বড় বিজনেস, ম্যানুফ্যাকচারিং বিজনেস হয়, সেই ওয়েলকাম। আজকে লাস্ট ডে আমি ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিংটা শুরু করেছিলাম, লাস্ট ভিডিওতে ফার্স্ট পার্টটা দেওয়া রয়েছে। আজকে তার সেকেন্ড পার্টটাই করাবো, যেখানে লাস্ট ডে আমরা শুধু অ্যাকাউন্টিংয়ের ডেফিনিশনটা পর্যন্তই দেখেছিলাম। তারপর আর মনে হয় জাস্ট একটা কনসেপ্ট আমি বলতে পেরেছিলাম। আজকে অ্যাকাউন্টিংয়ের যে বেসিক টার্মসগুলো আছে, মানে যারা এই ক্লাস 11-এর, আমি ভিডিওটা বেসিক্যালি বানাচ্ছি ক্লাস 11-এ যারা নতুন অ্যাকাউন্টিং নিয়ে ভর্তি হয়েছো, বা সিএ ফাউন্ডেশন যারা করছো, ফাউন্ডেশন লেভেলে যারা কোর্স করছো, তাদের জন্য বেসিক কিছু জিনিস, যে জিনিসগুলো অ্যাকাউন্টিংয়ের শুরুতে খুব প্রবলেম ক্রিয়েট করে। মানে যারা অ্যাকাউন্টিং প্রথম ধরছো, মানে ক্লাস 10-এ বা 9-এ আগে কোথাও অ্যাকাউন্টিং করনি বা অ্যাকাউন্টিংয়ের সম্বন্ধে কোনো আইডিয়াই নেই যাদের, তাদের কয়েকটা টার্মস, অ্যাকাউন্টিংয়ের যে বেসিক টার্মসগুলো, সেগুলো নিয়ে খুবই প্রবলেম হয়। তো সেই বেসিক টার্মসগুলো কী অ্যাকাউন্টিংয়ের কনসেপ্ট বা অ্যাকাউন্টিংয়ের ডেফিনেশনটা আগের দিন আমি আমার ভিডিওতে ডিসক্রাইব করেছি খুব এলাবোরেটলি। সেটা তোমরা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পাবে, লিঙ্কটা দেখে নিও, ভিডিওটা দেখে নিও। আর আজকে যেটা তাহলে আমি শুরু করব, সেটা হচ্ছে বেসিক টার্মস অফ অ্যাকাউন্টিং। কী টার্মস তোমাদের অ্যাকাউন্টিং করতে গেলে, কী টার্মস তোমাদের কাছে নেক্সট তোমরা কী টার্মস তোমরা দেখতে পাবে, বা কী টার্মস শুনবে অ্যাকাউন্টিংয়ে, যে টার্মসগুলো একেবারেই তোমাদের কাছে নতুন লাগবে, সেই টার্মসগুলো নিয়ে আজকে কিছুটা ডিসকাস করব। তো বেসিক, তাহলে আমাদের টপিক কি? বেসিক টার্মস অফ অ্যাকাউন্টিং, তাই তো? বেসিক টার্মস অফ অ্যাকাউন্টিং, এটা হচ্ছে আজকে আমাদের টপিক। ওকে, তো ফার্স্ট যে অ্যাকাউন্টিং শুরু করার সময়, আগের দিন আমি ডেফিনিশন যখন করেছিলাম, ডেফিনিশনে আমরা কয়েকটা জিনিস পাই, সেগুলোকে আগে একটু ডিসকাস করি। ডেফিনিশনে আমরা যে জিনিসগুলো পাচ্ছি, সেই জিনিসগুলো হচ্ছে, ফার্স্ট আমাদের কাছে আসছে একটা ট্রানজ্যাকশন। হোয়াট ইজ ট্রানজ্যাকশন? আরেকটা আমরা পাচ্ছি ইভেন্টস। এই দুটো বেসিক টার্ম আমরা ডেফিনিশন থেকে, অ্যাকাউন্টিংয়ের ডেফিনিশন থেকে পাই। সেটা ফার্স্ট হচ্ছে ট্রানজ্যাকশন। তাহলে ট্রানজ্যাকশনটা কি আর ইভেন্টসটি কি? ইভেন্টস হচ্ছে সেই সব ধরনের ঘটনা, যে ঘটনাগুলোর মধ্যে কোনো ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক্যাল ইমপ্লিকেশন আছে, সেই সমস্ত ধরনের ঘটনাগুলোকে আমরা বলি কি? ইভেন্টস। যেমন যদি তোমরা দোকানে গিয়ে একটা জিনিস পারচেস করো, সেই জিনিসটা পারচেস করা পর্যন্ত সেটা একটা ইভেন্ট। দোকানে যাওয়া, গিয়ে জিনিসটা পারচেস করছো, সেটা একটা ইভেন্ট হলো। কিন্তু সেই ইভেন্টসটার সঙ্গে যখন পারচেস করার পরে তুমি যখন তাকে কিছু পেমেন্ট করছো, পেমেন্ট মানে কীরকম? সেটা পেমেন্ট ক্যাশেও হতে পারে, অথবা পেমেন্টটা কি কার্ডে বা যে কোনো টার্মসে তোমরা পেমেন্ট করো। সেই টার্ম যখন পেমেন্টটা করলে, তার মানে যখনই সেই ইভেন্টটার মধ্যে মানি ইনভলভ হয়ে গেল, তখন সেটাকে আমরা কি বলবো? ট্রানজ্যাকশন। তাহলে ট্রানজ্যাকশন আর ইভেন্টসের মধ্যে খুব একটা ন্যারো লাইন আছে, ন্যারো গ্যাপ আছে। সেই গ্যাপটাকে তোমাকে বুঝতে হবে। সেই গ্যাপটা কে ক্রিয়েট করছে? না, সেই গ্যাপটা ক্রিয়েট করছে না আমাদের কে? মানি। যখন কোনো ইভেন্টসের মধ্যে মানি ইনভলভ হবে, যে সমস্ত রকমের ইকোনমিক ঘটনাগুলোকেই আমরা বলবো ইভেন্টস। সমস্ত রকমের ইকোনমিক ইভেন্টস,
যে কোনো রকমের ইকোনমিক হ্যাপেনিংস হতে পারে, সেগুলোকে টোটাল আমরা বলছি ইভেন্টস। আর যদি তখন সেই ইভেন্টসের মধ্যে যদি মানি বা মানির ইকুইভ্যালেন্ট কোনো জিনিস সেখানে আমাদের কাছে চলে আসে, তখন সেটাকে আমরা বলছি ট্রানজাকশন। হলো মানি আর ট্রানজাকশন। নেক্সট কি আসছে আমাদের ডেফিনিশনে, ট্রানজাকশনের ডেফিনিশনে আমাদের কি বলছে, ট্রানজাকশনস আর অফ টু ট্রানজাকশনস। ডেফিনিশনস আমাদের কি বলছে, ডেফিনিশনে বলছে যে এ ট্রানজাকশন ইজ এ পার্টিকুলার কাইন্ড অফ ইভেন্ট ইনভলভিং সাম ভ্যালু বিটুইন টু অর মোর এন্টিটিস। ট্রানজাকশন হলো সেই ধরনের ইভেন্ট যে ইভেন্টসের মাধ্যমে দুইজন বা তার থেকে বেশি লোকের মধ্যে কোনো একটা লেনদেন সংগঠিত হয়, সেটাকেই আমরা বলি ট্রানজাকশন। তাহলে ট্রানজাকশনের ডেফিনিশনটা আমরা জানলাম, এর ইভেন্টস আমরা জানলাম। এরপরে আমাদের কাছে কি আসছে, এরপরে আসছে আমাদের কাছে এন্টিটি। এন্টিটি এই জিনিসটা সবসময়, আমি আগের দিন মনে হয় বেসিক এন্টিটি কনসেপ্টটাও পড়িয়েছিলাম। এন্টিটি মানে হচ্ছে যে কোনো ধরনের অর্গানাইজেশন, যে কোনো ধরনের অর্গানাইজেশন। অর্গানাইজেশন কি, অর্গানাইজেশন মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু সেট আপ করি কোনো কিছুর একটা উদ্দেশ্যে, তখন সেটাকে আমরা বলি অর্গানাইজেশন। যে কোনো উদ্দেশ্যে হতে পারে, যে কোনো গোলে যখন আমরা কোনো একটা সেট আপ রেডি করি তখন সেটাকে আমরা বলি অর্গানাইজেশন। যদি প্রফিট আর্নিংয়ের অবজেক্টিভ নিয়ে আমরা কোনো প্রফিট আর্নিংয়ের অবজেক্টিভে আমরা যদি কোনো রকমের সেট আপ আমরা এস্টাবলিশ করি, তখন সেটাকে আমরা কি বলবো, বিজনেস অর্গানাইজেশন বা বিজনেস এন্টিটি। তাহলে এখানে এন্টিটি বলতে সেই সমস্ত ধরনের অর্গানাইজেশনসগুলোর বা সেট আপসগুলোর বা এস্টাবলিশমেন্টগুলোর কথা বলা হয়েছে, যেখানে যেখানে দাঁড়িয়ে বা যে জায়গাটার মধ্যে থেকে তুমি তোমার যে কোনো রকমের গোলটাকে শেপ দেবে, সেটাকেই বলা হচ্ছে এন্টিটি। তাহলে আমাদের বিজনেসের ক্ষেত্রে এন্টিটিটা কোন কাজে লাগবে, আমাদের বিজনেসের ক্ষেত্রে এন্টিটিটা লাগবে বিজনেস এন্টিটি। বিজনেস এন্টিটি কত রকমের হতে পারে না, বিজনেস এন্টিটি অনেক রকমের হতে পারে। বিজনেস এন্টিটি হতে পারে কোনো রকমের প্রোপ্রাইটারশিপ অনেক রকমের হতে পারে। তার মধ্যে আমি কয়েকটা জিনিসের নাম বলছি তোমাদের। প্রোপ্রাইটারশিপ হতে পারে না, মানে এক মালিকানা কারবার হতে পারে, যে বিজনেসটা আমি করছি সেই বিজনেসটা আমি নিজে চালাতে পারি, নিজে ওন করতে পারি, তখন সেটাকে বলবো প্রোপ্রাইটারশিপ বিজনেস। তারপরে কি হতে পারে, পার্টনারশিপ হতে পারে। পার্টনারশিপ মানে কি, আমি একা না করে আমার সঙ্গে আরও 2-3 জনকে সঙ্গে নিয়ে যদি আমি কোনো বিজনেস চালাই, তখন সেই বিজনেস এন্টিটিটাকে আমরা কি বলবো, পার্টনারশিপ বিজনেস এন্টিটি। অথবা কি হতে পারে, অথবা হতে পারে কোম্পানি। যখন পার্টনারশিপ বিজনেসও না করে আমরা অনেকে মিলে, অনেকের কাছে ওনারশিপ থাকবে বিজনেসে, সেই অর্গানাইজেশনটাকে বা সেই সেট আপটাকে আমরা বলবো কোম্পানি সেট আপ। তাহলে এটা হয়ে গেল এন্টিটি। নেক্সট আমাদের কাছে কি আসছে, ট্রানজাকশন গেল, ইভেন্ট গেল, এন্টিটি গেল। নেক্সট আমাদের কাছে আসছে গুডস। নেক্সট আমাদের কাছে আসছে গুডস, বা আমরা এইটাকে আরেকটু ভালো করে, গুডসটাকে আমরা আরেকটু ভালো করে বুঝবো। গুডস কী জিনিস, নর্মালি আমরা জানি গুডস কি, গুডস হচ্ছে যে কোনো ধরনের আইটেম। গুডস হচ্ছে যে কোনো ধরনের আইটেমকে আমরা গুডস বলতে পারি, যে গুডসগুলো বা যে আইটেমগুলো আমাদের বিজনেসের জন্য। দেখো আমরা করতে এসেছি কি, আমরা এখানে অ্যাকাউন্টিং করতে এসেছি। কার, বিজনেসের অ্যাকাউন্টিং করতে এসেছি। সো আমরা যা কিছু ভাববো সেটা কার পার্সপেক্টিভে ভাববো, বিজনেসের পার্সপেক্টিভে ভাববো, এবং বিজনেসের মতো করে ভাববো, বিজনেসের হয়ে ভাববো, তাই তো? তাহলে আমাদের এখানে যত জিনিসগুলো আছে, আমরা এখানে যে টার্মসগুলো ইউজ করবো, সেই টার্মসগুলো তোমাদের কিসে কাজে লাগবে না, তোমাদের বিজনেসের মধ্যে আছে। বিজনেসের অ্যাকাউন্টিং করার জন্য বা বিজনেসের রানিংয়ের জন্য সবথেকে ভালো জিনিস হচ্ছে বিজনেস রানিংয়ের জন্য এই টার্মগুলো ইউজ হয়। যারা বিজনেস করে তারা মোটামুটি এই টার্মসগুলো সম্বন্ধে জানে। আর যারা যদি না জানে, যদি কোনো ওনার না জানে এই টার্মসগুলো, তাহলে আমাদের দায়িত্ব, মানে আমরা যারা বিজনেস অ্যাকাউন্টিং শিখছি বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং শিখছি, আমাদের দায়িত্ব এইগুলোকে জানিয়ে দেওয়া তাদেরকে। এবং যারা জানে না তারা আমাদেরকে রাখবে, এই জন্যই রাখবে, সেটা হচ্ছে যাতে আমরা এই সব জিনিসগুলো জানি এবং আমরা স্মুথলি বিজনেসের যে কোনো অ্যাকাউন্টিং বা বিজনেসের যে কোনো রকমের অ্যানালিসিস আমরা করতে পারবো, তাই না? তাহলে গুডস হচ্ছে সেই ধরনের আইটেম বা সেই ধরনের জিনিস, যে জিনিসগুলো আমাদের বিজনেসের পারপাস সার্ভ করে। বিজনেসের পারপাস কি, বিজনেসের পারপাস হচ্ছে প্রফিট আর্ন করা, তাই তো? আমরা কোনো বিজনেসই করি না লস করার জন্য, আমরা কোনো বিজনেস করি না এটা করার জন্য, আমরা বিজনেস করি না, আমরা প্রফিট আর্ন করার জন্য বিজনেস করি। তাহলে প্রফিট আর্ন করার জন্য যে আইটেমগুলো আমরা, দেখো প্রফিট আর্ন করতে গেলে কি করতে হবে, প্রফিট আর্ন করতে গেলে কোনো জিনিস আমাদেরকে বিক্রি করতে হবে, মানে সেল করতে হবে, তাই তো? এটা হচ্ছে মূল মোটিভ আমাদের।
কোনো একটা জিনিস আমাদেরকে সেল করতে হবে, তাহলে সেই সেল করব, কি সেল করব না যে কোনো একটা আইটেম আমরা সেল করব। সাপোজ আমরা সেল করছি এখানে কোনো ক্লোদিং আইটেম আমরা সেল করছি, ক্লোদিং আইটেম আমরা সেল করছি, বা কোনো গ্রসারি আইটেম আমরা সেল করছি, ঠিক আছে, কোনো ফ্যাশন জুয়েলারি আমরা সেল করছি, কোনো ফ্যাশন জুয়েলারি আমরা সেল করছি। তাহলে এই যে ধরনের জিনিসগুলো আসছে, এই প্রত্যেকটা ধরনের জিনিস, যার যেটা বিজনেস, যার ক্লোদিং বিজনেস তার কাছে হচ্ছে ক্লোদিং আইটেমগুলো, তার কাছে গুডস, ক্লিয়ার। যার গ্রোসারি বিজনেস, গ্রোসারিতে যত আইটেম আছে সেই জিনিসগুলো তার কাছে হচ্ছে গুডস, বোঝা গেল? এই জিনিসগুলোকে আমরা কনসিডার করি অ্যাজ এ যার যেটা বিজনেস তার কাছে। আমার কাছে যদি ক্লোদিংয়ে যদি আমার বিজনেস হয়, তাহলে আমার কাছে কিন্তু গ্রোসারি আইটেম আমার কাছে কিন্তু গুডস হবে না, মানে যার ক্লোদিংয়ের বিজনেস তার কাছে গ্রোসারি আইটেম গুডস হিসেবে ট্রিট হবে না। কিন্তু যার ক্লোদিংয়ের বিজনেস তার কাছে যে কোনো ধরনের জামা কাপড় বা যে কোনো ধরনের জামা কাপড় সংক্রান্ত যা জিনিস সে বিক্রি করে বা পারচেস করে বা সেল করে, সেগুলো তার কাছে গুডস হিসেবে ট্রিটেড হবে। এই জায়গাটা নেক্সট টাইমে গিয়ে অনেকটা প্রবলেম ক্রিয়েট করবে তোমাদের। সেই জন্য আমি আগের থেকেই বলে দিলাম যে যে জিনিসটা ধরো একজন মানুষ, মানে ডিফারেন্সিয়েশনটা কোথা থেকে আসে, আমরা বিজনেস, কার বিজনেস পারপাস, আমাদের অ্যাকচুয়ালি বিজনেস পারপাসটা মানে ডিফাইন করতে হয়, কীরকম বিজনেসের পারপাসটা হয়। আমি একটা জায়গায় টিম্বারের বিজনেস করছি, ক্লিয়ার, আমি এক জায়গায় টিম্বারের বিজনেস করছি, তাহলে আমার কাছে টিম্বারটা হচ্ছে আমার গুডস, বা গুডসকে আমরা অন্য কথা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে গুডসটা আমার কাছে, টিম্বারটা হচ্ছে আমার কাছে স্টক, আমার কাছে টিম্বারটা হচ্ছে স্টক, টিম্বারটা হচ্ছে আমার কাছে স্টক। কিন্তু এই টিম্বারটা যে ফার্নিচারের ব্যবসা করছে, এই টিম্বারটা আমার কাছে ফিনিশড গুডস, বা আমার কাছে স্টক, বা আমার কাছে গুডস, বা আমার কাছে এটা হচ্ছে আমি বিক্রি করছি, আমার কাছে এটা ফিনিশড গুডস ধরতে পারো, ফিনিশড গুডস মানে ফাইনাল প্রোডাক্ট, ফিনিশড গুডস মানে এটা ধরতে পারো ফাইনাল প্রোডাক্ট, আমার কাছে ফাইনাল প্রোডাক্ট এটাই। কারণ আমার বিজনেসটা কিসের, আমার বিজনেসটা হচ্ছে টিম্বারেরই বিজনেস, আমি আর কিছু বিজনেস করি না, আমার কাছে টিম্বারের বিজনেস। তাহলে আমার কাছে এটাই ফিনিশড গুডস, এটাই ফিনিশড স্টক, এটাই ফাইনাল প্রোডাক্ট। কিন্তু যে ফার্নিচারের, আরেকটা জিনিস ভাবো, যে ফার্নিচারের ব্যবসা করছে তার কাছে কি এইটা ফিনিশড গুড হবে টিম্বার? না, তার কাছে হবে না। তার কাছে কাঠ যেটা, টিম্বার যেটা, তার কাছে কিন্তু সেটা র মেটেরিয়াল, তার কাছে সেটা স্টকও নয়, ফিনিশড গুডসও নয়। তার কাছে ফিনিশড গুডস কি, যাই ফার্নিচারের ব্যবসা করছে তার কাছে ফিনিশড গুডস হবে অন্য রকমের জিনিস, যে কোনো ধরনের, তারা ধরো বেড তৈরি করছে, তারা তোমার শোকেস তৈরি করছে, তারা আরও কিছু কিছু তৈরি করছে, তারা আরও ফার্নিচার তৈরি করছে, যে কোনো ধরনের তারা ফার্নিচার তৈরি করছে, সেই ফার্নিচারগুলো তার কাছে হবে ফিনিশড গুডস, তার কাছে ফিনিশড গুডস এটা হবে, তার কাছে স্টক এটা হবে, ফিনিশ স্টক এটা হবে, কিন্তু টিম্বার তার কাছে হবে র মেটেরিয়াল, টিম্বার তার কাছে কি হবে, র মেটেরিয়াল। এই জন্য যে কোনো গুডস এক একজনের কাছে এক একজনের ভ্যারি করে, গুডস সবার কাছে সব সময় গুডস থাকে না, আবার সবার কাছে সব সময় সব জিনিস স্টক হয়ে থাকে না। একজনের কাছে যদি একটা স্টক হয়, তাহলে সেটা অন্যজনের কাছে অন্য জিনিসও হতে পারে, সেটা নেচার, সেটা বিজনেসের নেচার হিসেবে আমাদেরকে ডিফাইন করে দিতে হয়, এই জায়গাটা একটু প্রবলেম হয়, ঠিক আছে। তাহলে গুডস বা স্টক কি বোঝা গেল? গুডস বা স্টক হচ্ছে আমাদের কাছে যে জিনিসটার আমরা ব্যবসা করব, সেই জিনিসটা হচ্ছে আমাদের কাছে গুডস, বা সেই জিনিসটা হচ্ছে আমাদের কাছে স্টক। বা অন্য জিনিস যদি হয়, তাহলে সেটা আমাদের কাছে, যদি আমরা সেই জিনিস দিয়ে অন্য কিছু বানাই, তাহলে সেটা আমাদের কাছে র মেটেরিয়াল হিসেবে চলে আসে, সেটা আমাদের কাছে কি হিসেবে আসে, র মেটেরিয়াল হিসেবে আসে, ক্লিয়ার। তাহলে গুডস গেল, স্টক গেল। বাট এই স্টকটা অনেক রকমের হতে পারে। এই স্টকটা হতে পারে আমাদের কাছে ওপেনিং স্টক, আবার হতে পারে ক্লোজিং স্টক। আমি একটু তোমাদেরকে ফিনিশড গুডসের একটা কনসেপ্ট দিলাম না, ওপেনিং স্টক আর স্টক হতে পারে। অনেক দিন আগের বছর যদি কোনো জিনিস আমার কাছে থেকে যায়, সেটাকে আমরা বলবো ওপেনিং স্টক। আর এই বছর যে জিনিস আমার কাছে বিক্রি হয়নি, সেই জিনিসটা হচ্ছে আমার কাছে ক্লোজিং স্টক বা ফিনিশড গুডস। ক্লোজিং স্টককে আরেকটা জিনিস বলা যায়, ফিনিশড গুডসও বলা যায়। আরেকটা কি হতে পারে না, আরেকটা জিনিস হতে পারে, তো সেটা হচ্ছে ধরো আমরা কোনো একটা জিনিস বানাচ্ছি, সেই জিনিসটা কমপ্লিট বানানো হয়নি, কিন্তু বছরের শেষে যখন আমরা অ্যাকাউন্টিং করব, তখন আমাদের কাছে ওই জিনিসটা ওই রকম অবস্থাতেই থেকে গেছে। মানে একটা ফার্নিচার বানাতে অর্ধেক বানানো হয়েছে, ধরো একটা বেড বানানোর সময় সেটার বেডটার শুধু 4টে পায়া আর স্ট্রাকচারটা ফ্রেমিং করা হয়েছে, বাদবাকি আর কিছু ফ্রেমিং করা হয়নি, কমপ্লিট দেওয়া হয়নি এখন পর্যন্ত। কিন্তু 31 মার্চে আমাদের অ্যাকাউন্টিং করতে হবে, সেই জায়গাটায় এসে তাহলে আমরা ওটাকে কি দেখাবো না কোনোভাবেই? স্যার আপনি তো বলেছেন ওপেনিং স্টক দেখাতে আর ক্লোজিং স্টক দেখাতে,
তাহলে কি আমরা স্টকের মধ্যে ওই জিনিসটাকে আনবো না? না, ওই জিনিসটাকেও আনতে হবে। সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো WIP, বা আমরা বলবো ওয়ার্ক ইন প্রোগ্রেস স্টক। যে স্টকটা ওয়ার্ক ইন প্রোগ্রেসে রয়েছে সেই স্টকটাকে আমরা WIP হিসেবে আলাদা করে কনসিডার করবো। তাহলে এখান থেকে আরেকটা টার্ম চলে আসলো কি না? আরেকটা টার্ম হচ্ছে WIP স্টকও আমাদের কাছে থাকতে পারে, ওয়ার্ক ইন প্রোগ্রেসের কিছু স্টকও আমাদের কাছে থাকতে পারে। তাহলে স্টককে আমরা এই রকমভাবে ডিফাইন করতে পারি। দেখো, অ্যাকাউন্টিং যখন শিখবে বা অ্যাকাউন্টিং যার কাছ থেকেই শেখো, যেখান থেকেই শেখো, অ্যাকাউন্টিংয়ের টোটাল কনসেপ্টটা মাথায় রাখবে। আমাদের বাঙালিদের বা আমাদের কালচারে আমি দেখছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বা অন্য যে প্রফেশনাল জায়গাগুলো আছে সেই জায়গাতে আমাদের প্রেজেন্সটা খুব কমে যাচ্ছে দিন দিন। সেই জায়গাটা বেশিরভাগ জিনিসটা দখল করে রেখেছে কারা? বেশিরভাগ জিনিসটা দখল করেছে যারা নন বেঙ্গলি বেল্টে রয়েছে তারা। কারণ তারা কি করে? তারা বিজনেসের সঙ্গে রিলেটেড থাকে এবং ম্যাক্সিমাম বিজনেস পরিবারের থেকে আসে, বিজনেস ফ্যামিলি থেকে আসে, বা তারা মোটামুটি কমার্স ওয়ার্ল্ডটাকে তারা নিজের মতো করে তারা ভাবে এবং নিজের মতো করে বোঝার চেষ্টা করে। কিন্তু আমাদের কনসেপ্টটা কী হয়? আমাদের যখনই আমরা কোনো প্রফেশনাল জায়গায় যাই তখন আমাদের এই যে বেসিক জিনিসটা আমাদের ক্লিয়ার থাকে না বলে, যে অ্যাকচুয়ালি বিজনেসটা কী, কীভাবে তার ভিতরের কনসেপ্টটা কী, সেইটা ক্লিয়ার থাকে না বলে আমরা ম্যাক্সিমাম জায়গাতে হেরে যাই, তাদের কাছে হেরে যাই। তো যাতে এই জায়গাটা আমরা না হারতে হয়, সেইটাই আমি চেষ্টা করছি, যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসরা অনেক ভালো ভালো জায়গায়, কমার্সের অনেক ভালো জায়গা আছে যে জায়গাটায় যাওয়া যায় এবং যে জায়গাটায় গেলে একটা ভালো ক্যারিয়ার তৈরি করা যায়। শুধুমাত্র সরকারি চাকরি ছাড়া কমার্সে খুব ভালো ভালো পোস্ট আছে, কমার্সে খুব ভালো ভালো জায়গা আছে যেখানে যাওয়া যেতে পারে। সুতরাং সেই জায়গাটাকে যেতে গেলে আমাদের বেসিক জায়গাটা ক্লিয়ার করতে হয়, বেসিক জায়গাটা বুঝতে হয়, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। বিজনেসের যখন কোনো ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট যখন তোমাদের একটা পোস্ট যে জায়গাটা আছে সেই জায়গাটাতে তুমি যদি বেসিকটা তোমাদের কাছে ক্লিয়ার না থাকে তাহলে সেই জায়গাটাতে কিন্তু প্রবলেমটা হয়। এই জায়গাটায় যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে কমার্শিয়াল বা বিজনেস ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের থাকে তারা অনেকটা বেশি অ্যাডভান্টেজ পায়, কিন্তু আমরা ডিসঅ্যাডভান্টেজ কেন হব? আমি এই জায়গাটায় দাঁড়িয়ে তোমাদেরকে চেষ্টা করছি যে যাতে তোমাদের এই প্রবলেমগুলো না আসে। বেসিকটা একটু ভালো করে বুঝতে হবে। 11-12 যদি বেসিকটা ভালো করে বোঝো, অ্যাকাউন্টসে আমার মনে হয় না কমার্শিয়াল ওয়ার্ল্ডে গিয়ে আর কোথাও কোনো প্রবলেম হয় না। গ্র্যাজুয়েশন, না চার্টার্ড, না কস্ট অ্যাকাউন্টিংয়ে কোনো জায়গায় গিয়েই প্রবলেমটা দাঁড়াবে না। ঠিক আছে? তো নেক্সট আমরা তাহলে স্টকের জায়গাটা আমরা বুঝলাম। এবার স্টকের পরে আমাদের কাছে কি আসবে? না, স্টকের পরে আমাদের কাছে আসবে, দেখো, গুডস। আমাদের কাছে একটা জিনিস আমি বলেছিলাম র মেটেরিয়ালস। তাহলে র মেটেরিয়ালসটা কী জিনিস? র মেটেরিয়ালসটা হচ্ছে র মেটেরিয়ালসটা কী জিনিস? র মেটেরিয়ালসটা হচ্ছে যে জিনিসটা আমাদেরকে ফিনিশড গুডস তৈরি করতে গেলে একটা প্রোডাকশানে, যখন কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস হবে, বিজনেসের দুটো ওয়ে মানে দুটো টাইপ আছে। একটা হচ্ছে ট্রেডিং বিজনেস, একটা হচ্ছে ট্রেডিং আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে? ট্রেডিং আর ম্যানুফ্যাকচারিং। ট্রেডিং কি না, তুমি কোনো জিনিস ফিনিশ প্রোডাক্টস কিনে আবার সেটাকে বিক্রি করে দিলে। নর্মাল যে চারিপাশে যে দোকানগুলো দেখো সেই দোকানগুলো ট্রেডিং ব্যবসা করে। যে কোনো দোকান, সে জুডিও হোক, সে ট্রেন্ডস হোক, বা যে কোনো ধরনের রিলায়েন্সের বড় বড় শোরুম হোক, যে কোনো ধরনের শোরুম হোক, অ্যাডিডাস থেকে, রিবক থেকে, বা যারাই ব্যবসা করছে, এরা কি করছে? এদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থাকতে পারে, কিন্তু তারা যদি কোনো প্রোডাক্ট বাইরের কাছ থেকে কিনে নিয়ে এসে যদি কোনো ব্র্যান্ডে লেখা থাকে যে ম্যানুফ্যাকচার্ড বাই আদার্স অ্যান্ড মার্কেটেড বাই দিস, তাহলে সেই জায়গাটায় দেখবে ম্যানুফ্যাকচার করছে অন্য একজন, তার কাছ থেকে কিনে নিয়ে এসে ব্যবসা করছে, তখন সেটাকে বলা হয় ট্রেডিং বিজনেস। ট্রেডিং বিজনেস মানে হচ্ছে আমি বানানো জিনিস মানে ফিনিশড প্রোডাক্টস কিনে আনবো, কিনে নিয়ে এসে আমার একটা প্রফিট রেখে আমি সেটাকে মার্কেটে বিক্রি করবো, সেটাকে আমরা বলবো ট্রেডিং বিজনেস। অ্যান্ড ম্যানুফ্যাকচারিং বিজনেস কি? ম্যানুফ্যাকচারিং বিজনেসের ঠিক এর উল্টো। আমি যখন কোনো কিছু নিজে তৈরি করে নিজে প্রোডাক্টটা সেল করছি তখন তাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং বিজনেস। তাহলে ম্যানুফ্যাকচারিং বিজনেসের ক্ষেত্রে কী হবে? ট্রেডিং বিজনেসের র মেটেরিয়ালস কি? ট্রেডিং বিজনেসের কোনো র মেটেরিয়ালস নেই। ট্রেডিং বিজনেসের র মেটেরিয়াল মানে আমরা বলতে পারি র মেটেরিয়াল কি? ট্রেডিং বিজনেসের র মেটেরিয়াল বলতে গেলে যে জিনিসটা কিনলাম সেটাই র মেটেরিয়াল, কারণ ওর র মেটেরিয়াল কাঁচামাল তো কিছু নেই, ওর সবই ফিনিশড প্রোডাক্ট। ট্রেডিং বিজনেসের র মেটেরিয়াল হয় না। ট্রেডিং বিজনেসের স্টক হয়। স্টক মানে ওপেনিং স্টক ছিল বা নতুন পারচেস করলো, এই জিনিসটা হতে পারে ট্রেডিং বিজনেসে। বাট ম্যানুফ্যাকচারিং বিজনেসে র মেটেরিয়ালসটা একটা ফ্যাক্টর, কারণ র মেটেরিয়ালস ট্রেডিং ম্যানুফ্যাকচারিং বিজনেসে আসবেই।
কেন আসবে? র মেটেরিয়ালসটাকে নিয়ে আসবো আমরা, আমাদের যে ফ্যাক্টরি আছে, ম্যানুফ্যাকচারিং বিজনেসের যে ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে আমরা সেই র মেটেরিয়ালসটাকে প্রসেস করবো, প্রসেস করার পর একটা ফিনিশড গুডস আমরা সেটাকে নিয়ে আসবো, ফিনিশড গুডস দেবো এবং সেই ফিনিশড গুডসটা আমরা বিক্রি করবো। তাহলে সেই জায়গাটাতে ম্যানুফ্যাকচারিং বিজনেসের ক্ষেত্রে আসবে আমাদের কাছে র মেটেরিয়ালস। সেই র মেটেরিয়ালসটা কি না, র মেটেরিয়ালসটা হচ্ছে যে কোনো ধরনের জিনিস যেটা আমরা ফিনিশড গুডস তৈরি করতে গেলে আমাদের যে জিনিসটা লাগে সেটাকে বলা হয় র মেটেরিয়ালস। দেন আসছে বিক্রি বাটা, তো হচ্ছে সব কিছু। তাহলে পারচেজ একটা টার্মস এসেছিলো আমাদের কাছে, পারচেজ। সেই পারচেজটা আমরা বুঝে গেছি। পারচেজ কী জিনিস? পারচেজটা হচ্ছে মানে আমাদের কাছে কিছু জিনিস বাই করা, কিছু জিনিস বাই করা, কেনা। কোনো জিনিস আমরা যখন কিনবো, যে কোনো জিনিস, র মেটেরিয়ালও কিনতে পারি বা বানানো জিনিসও, ফিনিশ প্রোডাক্টও কিনতে পারি, যে কিনে আমি বেচতে পারি, সেই জিনিসগুলোকে আমরা পারচেজের আন্ডারে রাখবো। সেইটাগুলোকে আমরা কি বলবো? যত যা কিছু আমরা পারচেজ করবো সেই জিনিসগুলোকে আমরা পারচেজের মধ্যে রাখবো। হ্যাঁ, এইবার যদি স্যার কোনো আমি আমার বিজনেসে আমি দুটো জিনিস পারচেস করছি। একটা হচ্ছে আমি যে জিনিসটা বিক্রি করব সেটা পারচেস করছি, আর আমি একটা আমার বিজনেসের দোকানে এসি লাগাবো, সেই এসিটা কিনছি। তাহলে এই দুটো জিনিসই কি পারচেস হবে? না, এখানে একটা ব্যাপার আছে। যে জিনিসটা আমি বিক্রি করার জন্য কিনছি সেই জিনিসটা আমার কাছে পারচেস হবে, সেই জিনিসটা আমার কাছে পারচেস হবে। ভালো করে মাথায় রাখবে, যে জিনিসটা আমি বিক্রি করার জন্য, ফর দ্য পারপাস অফ ট্রেডিং, ফর দ্য পারপাস অফ ট্রেডিং, ফর দ্য পারপাস অফ বিজনেস, ফর দ্য পারপাস অফ ট্রেডিং আমরা কিনছি, সেই জিনিসটাকে আমরা, সেই গুডসগুলোকে আমরা সবসময় বলবো পারচেজ, পারচেজ, সেই গুডসগুলোকে আমরা বলবো পারচেজ। বাট যখন আমরা কোনো, আমার কাছে আমার দোকানে লাগানোর জন্য বা আমার দোকানের কোনো ফার্নিচার কিনবো বা কিছু কিনবো, সেইগুলোকে আমরা পারচেজ বলবো না। তখন যে জিনিসটা কিনবো, যদি আমি এসি কিনি তাহলে তার নাম লিখে রাখবো, যদি আমি ফার্নিচার কিনি তাহলে তার নাম লিখে রাখবো, সেটাকে আমি পারচেজ বলবো না। গুডস কিনলে আমরা সেটাকে বলি পারচেজ, গুডস বিক্রি করলে আমরা সেটাকে বলি সেল, গুডস বিক্রি করলে আমরা সেটাকে বলবো সেল, আর গুডস কিনলে আমরা সেটাকে বলবো পারচেজ। কিন্তু যখন আমাদের কোনো কোম্পানি, আমাদের কোনো বিজনেসের জন্য, সে যে কেউ হোক, বিজনেসের এস্টাবলিশমেন্টের জন্য বা বিজনেসে কাজে লাগানোর জন্য যদি কোনো কিছু আমাদের কেনা হয়, তখন সেই জিনিসগুলোকে আমরা সেই জিনিসগুলোর নাম হিসেবে সেগুলোকে লিখে রাখবো। তাহলে স্যার এই জিনিসগুলোকে তো নাম হিসেবে লিখে রাখছি, কিন্তু এই জিনিসগুলোকে কি বিজনেসে কিছু বলে না? হ্যাঁ, অবশ্যই বলে। এই জিনিসগুলোকে বলা হয় বিজনেসের অ্যাসেট। দেখো আরেকটা টার্ম পেলাম, কি পেলাম? বিজনেসের অ্যাসেট পেলাম। গল্পের মতো করে শোনো, বিজনেসের অ্যাসেট পেলাম, তাহলে পারচেজ হয়ে গেল, সেলস হয়ে গেল, তাহলে কী পেলাম? এবার অ্যাসেট পেয়ে গেলাম না? কী কী জিনিস অ্যাসেট? তাহলে এখান থেকেই বুঝতে পারছো না যে যদি এসি কিনি, যদি ফার্নিচার কিনি, যদি আমার চালানোর জন্য কোনো গাড়ি কিনি, আমার বিজনেস বাড়ানোর জন্য যদি কোনো আমি কোনো বিল্ডিং তৈরি করি, আমি যদি কোনো প্লট বা জমি বা ল্যান্ড কিনি, সেগুলো সব আমার কি, সবগুলো আমার কাছে কি হয়ে যাবে না? অ্যাসেট হয়ে যাবে। যে কোনো রকমের জিনিস, যে জিনিসগুলো, যে থিংসগুলো আমাদের ফিউচারে বেনিফিট দেবে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো অ্যাসেট। না, তাহলে এই অ্যাসেটগুলোকে আমরা কীভাবে ট্রিট করবো? না, এই অ্যাসেটগুলোকে যেভাবে ট্রিট করার কথা, মানে আমি পারচেস করে আমি বিজনেসে রেখে দেবো, বিজনেসে তো অ্যাসেট থাকবে। যতদিন না পর্যন্ত বিজনেসের অ্যাসেটগুলো আমি বিক্রি করছি, ততদিন পর্যন্ত বিজনেসের অ্যাসেট আমার কাছে থাকবে। তাহলে আমি এই বিজনেসের অ্যাসেট সেই হিসেবে রেখে দেবো। আমি তো এগুলোকে পারচেস করার জন্য বা সেল করার জন্য কিনছি না। আমি এটাকে কেন কিনছি? আমি এটাকে কিনছি যাতে আমি লং টাইম ইউজ করতে পারি। এবং এই লং টাইম ইউজ করার জন্য আমি যদি একটা ঘরে এসি কিনলাম, আমি এই এসিটা কেন কিনছি? আমি এসিটা কিনছি এই গরমে আমি থাকতে পারছি না, আমার বিজনেসের কাজের সুবিধের জন্য, যাতে আমি এই বিজনেসে 24 ঘন্টাই আমি এখানে বিজনেসের পড়ে থাকতে পারি, তার জন্য আমি এই বিজনেসের ঘরে থাকার জন্য আমি একটা এসি কিনছি, যেটা আমাকে এই বিজনেস করার জন্য আমাকে হেল্প করবে। তাহলে তাকে আমি কি বলবো? তাকে আমি বলবো বিজনেসের অ্যাসেট। এই বিজনেস অ্যাসেট। যে কোনো জিনিস, যে জিনিসগুলো বিজনেস চলার জন্য ফিউচারে বেনিফিট দেবে, তাদেরকে আমরা বলি বিজনেস অ্যাসেট। এই অ্যাসেটগুলোর মধ্যে স্যার কী কী অ্যাসেট হতে পারে? না, আমি তো বলে দিলাম এই এসি অ্যাসেট, ফার্নিচার অ্যাসেট। তাহলে অ্যাসেটেরও কি কোনো ডেফিনিশন বা ভাগ আছে বা ডিফারেন্সিয়েশন আছে? আছে, অবশ্যই আছে। অ্যাসেটকে কত রকমভাবে ভাগ করা যায়? অ্যাসেটকে আমরা আমাদের বিজনেসের ভাষায় অ্যাসেটকে ফার্স্টলি তো আমরা দুরকমভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনট্যাঞ্জিবল, ভালো করে শুনবে, ইনট্যাঞ্জিবল। আরেকটা কি? আরেকটা হচ্ছে ট্যাঞ্জিবল। একটা কি? ইনট্যাঞ্জিবল, আরেকটা কি? ট্যাঞ্জিবল।
ইনট্যাঞ্জিবল কি আর ট্যাঞ্জিবল কি? না, আমি এই যে এসির উদাহরণ দিলাম, এই যে ফার্নিচারের উদাহরণ দিলাম, চেয়ার, টেবিল, যে কোনো রকমের প্ল্যান্ট, মেশিনারি, যখন বড় বড় বিজনেস, ম্যানুফ্যাকচারিং বিজনেস হয়, সেই বড় বড় বিজনেসের দেখবে অনেক রকমের সেখানে মেশিনারিজ থাকে, অনেক কিছু মেশিন, অনেক ইয়ে থাকে, সেগুলো সব অ্যাসেট, সব অ্যাসেট এবং ট্যাঞ্জিবল অ্যাসেট। কেন ট্যাঞ্জিবল? কেন? তাকে ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। ট্যাঞ্জিবল কথার অর্থ কি? ট্যাঞ্জিবল কথার মানে হচ্ছে যে জিনিসগুলোকে, যে অ্যাসেটগুলোকে, যে দ্রব্যগুলোকে, যে জিনিসগুলোকে আমরা ছুতে পারবো, দেখতে পারবো, তাকে আমরা বলবো ট্যাঞ্জিবল অ্যাসেট, যার কোনো প্রেজেন্ট আছে, যে একটা জায়গায় রাখলে অনেকটা জায়গা যে ক্যাপচার করবে, তাকে আমরা বলবো ট্যাঞ্জিবল অ্যাসেট। কিন্তু ইনট্যাঞ্জিবল অ্যাসেট কি? ইনট্যাঞ্জিবল অ্যাসেট যাকে চোখে দেখা যায় না কিন্তু সে আছে, যাকে চোখে দেখা যায় না কিন্তু সে আছে, নট এটা কোনো ঘোস্ট স্টোরি নয় বা অন্য কিছু নয়, কিন্তু এমন এমন জিনিসও বিজনেসে আছে, যে বিজনেসে যে জিনিসগুলো দেখা যায় না কিন্তু সেগুলোকে আমাদেরকে অ্যাসেট কনসিডার করতে হয়। সেই জিনিসগুলো কি? না, সেই জিনিসগুলো হচ্ছে, ফার্স্ট ধরো ইনট্যাঞ্জিবল অ্যাসেট মানে হচ্ছে কি, দেখো যে কোনো বিজনেস তৈরি করতে গেলে একটা তো লাইসেন্স লাগে, এটা তো সবাই তোমরা জানো, যে কোনো বিজনেস স্টার্ট করতে গেলে একটা লাইসেন্স লাগে। তাহলে এই যে লাইসেন্সটা, এই যে লাইসেন্স লাগছে, এই লাইসেন্স হলো, তারপরে কোনো একটা বিজনেসে দেখবে বড় বড় বিজনেসের বড় বড় নাম আছে, রিলায়েন্স, টাটা, এগুলো তো একটা ব্র্যান্ড, একটা ব্র্যান্ড। মানে রিলায়েন্সের কথা শুনলে আমরা ভাবি যে না, রিলায়েন্স, জিওর নেটওয়ার্ক আমরা ভালো, জিওর নেটওয়ার্ক আমরা নেব, টাটার গাড়ি ভালো, টাটার অন্য প্রোডাক্ট ভালো। তাহলে এই যে ব্র্যান্ডিংগুলো, এই যে ব্র্যান্ডিং, টাটা, রিলায়েন্স, ধরো আমি মুকেশ আম্বানির জায়গায় যদি রতন টাটা, মানে টাটার যে ওনার রতন টাটা, সে যদি বলে যে না আমি রিলায়েন্সের নাম দিয়ে ব্যবসা করবো, সে কি করতে পারবে? না, পারবে না। বা মুকেশ আম্বানি যদি চায় যে না আমি টাটার নাম দিয়ে কোনো ব্যবসা করবো, সে করতে পারবে না। কেন পারবে না? কারণ এগুলো হচ্ছে তাদের যে নামটা আছে, এই যে টাটা যে নামটা লিখে রেখেছে, যেভাবে লিখে রেখেছে, সেটার জন্য তাকে ট্রেডমার্ক করে রেখেছে। ট্রেডমার্ক মানে সে এটাকে লাইসেন্সিং করে রেখেছে। অর্গানাইজেশন, এরকম ট্রেডমার্কের অর্গানাইজেশন আছে এবং সেখানে গিয়ে ট্রেডমার্ক করাতে হয়। ট্রেডমার্ক যখন কেউ করে নেবে, তখন সেই নামে আর কেউ ব্যবসা করতে পারবে না। তাহলে এই যে ব্র্যান্ডগুলো, বড় বড় ব্র্যান্ডগুলো আছে, সেগুলো নিজেদের নামে ট্রেডমার্ক করা রয়েছে। ট্রেডমার্ক করা রয়েছে বলে সে অন্য কোনো বিজনেসের, সে অন্য কেউ তার বিজনেস করতে পারে না। তাহলে এই যে ট্রেডমার্কগুলো আছে, এই ট্রেডমার্ক করতে তো পয়সাও লাগে, পয়সার রেজিস্ট্রেশন দিতে হয়, কিন্তু ট্রেডমার্ক করতে তো রেজিস্ট্রেশন দিতে হয় বা তার কস্ট আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তাছাড়া এর যে একটা ভ্যালু আছে, এর একটা কীরকম ভ্যালু আছে, যে টাটার নামে একটা জিনিস সবাই কিনবে। টাটা যদি কোনো একটা প্রোডাক্টের আগে বসিয়ে দাও টাটা, তাহলে চোখ বন্ধ করে কেউ একটা জিনিস, প্রোডাক্টটা কিনে ফেলবে, কারণ জানবে যে না, টাটা বহুদিন ধরে ব্যবসা করছে, টাটার ভালো একটা নাম আছে, সুনাম বলতে পারো, নাম বলতে পারো, ব্র্যান্ড বলতে পারো, ভালো ব্র্যান্ডের জিনিস আমরা কিনতে পারি। তাহলে এই যে ব্র্যান্ডের জিনিস আমরা কিনতে পারি, যে ভালো নাম, তার মানে সে কী অর্জন করেছে? সে একটা সুনাম বা খ্যাতি অর্জন করেছে সেই নামটা নেওয়ার জন্য। সেই নামে ভালো বিজনেস বহুদিন ধরে করেছে, করার পরে তার একটা নাম হয়েছে, তার খ্যাতি হয়েছে। তাহলে এই জন্য যে ট্রেডমার্কের জন্য তার যে বেনিফিটটা পাচ্ছে, তাহলে ট্রেডমার্ককে আমরা কি বলেছি? অ্যাসেট। কোন কোন জিনিস অ্যাসেট হবে? যে আমাকে ফিউচারে বেনিফিট দেবে, সেই অ্যাসেট হবে। তাহলে এই নামটার যে ট্রেডমার্কটা আছে, সেইটাও আমার কাছে অ্যাসেট হিসেবে ট্রিট করবো আমরা, কারণ এই পরে আমাকে বেনিফিট দিচ্ছে তো। কারণ টাটার যে কোনো প্রোডাক্ট, আমি খারাপ প্রোডাক্ট যদি তৈরি করে টাটা নাম দিয়ে দিই, আমার বিজনেসের নাম আমি টাটা দিয়ে দিই, তাহলে সেই জিনিসটা বিক্রি হবে। তার মানে তার জন্য আমার বেনিফিট হচ্ছে, টাটার নামের জন্য বেনিফিট আসছে। তার জন্য আমরা এটাকে অ্যাসেট কনসিডার করবো। কি অ্যাসেট কনসিডার করবো? না, এটাকে ইনট্যাঞ্জিবল অ্যাসেট বলে কনসিডার করবো। দেখো, টাটা বলে কাউকে তো তুমি, টাটা একটা নাম, টাটা একটা নাম শুধু। হ্যাঁ, রতন টাটা আছে, সেটা আলাদা ব্যাপার, সে একটা হিউম্যান বিং, সে আলাদা ব্যাপার, তার নামের অনুযায়ী একটা নাম দিয়েছো। কিন্তু এই যে প্রোডাক্টের টাটা সল্ট বলে যে জিনিসটা তুমি আনছো, সেই জিনিসটা সল্ট, সেই জিনিসটা টাটা নাম দিলেও সল্ট, না দিলেও সল্ট। সুতরাং যেই টাটা বলে জিনিসটা, কথাটা রয়েছে, সেই জিনিসটার ভ্যালু যতটা আসবে, সেই ভ্যালুটাকে আমরা বলবো ইনট্যাঞ্জিবল অ্যাসেট, বা এর যে যতটুকু ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে আমরা কনসিডার করব। আর এই যে এতদিন ধরে এই যে বলছি নাম হয়েছে, সুনাম হয়েছে, খ্যাতি হয়েছে, তারও আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় গুডউইল। সেটাকে কি বলা হয়? বিজনেসের ভাষায় আমরা বলি তাকে গুডউইল। এই গুডউইলটাও হচ্ছে একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ঠিক আছে? কেউ কপিরাইট, সাপোজ আমি এই ভিডিওটা বানাচ্ছি, বা আমি যদি একটা ওয়েবসাইট বানাই, আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওগুলো যদি অন্য কেউ আমার কপি করে, এই ভিডিওগুলো কপি করে যদি অন্য কেউ চালায়, তাহলে কি হবে? তাহলে আমি যদি দেখি যে না, আমার ভিডিওতে দেখবে এখন ইউটিউবে ম্যাক্সিমাম হয়, ইউটিউবের যত বড় বড় ইউটিউবার রয়েছে, তাদের ভিডিওতে
কিছু কিছু পার্ট চুরি করে নিয়ে অন্য কেউ চালাচ্ছে বা অন্যকে ইয়ে করছে দেখাচ্ছে। তাহলে এই জিনিসগুলো কি থাকে, এই জিনিসগুলো যারা এই ধরনের কাজ করে তাদের তাদের একটা রাইট থাকে। মানে ধরো আমি আমার সেটআপটায় বানাচ্ছি, আমার একটা রাইট আছে, একটা কপি রাইট আছে। সেই রাইটটা যখন অন্য কেউ নিয়ে নেয় তখন সেখানে প্রবলেম হয়। এই যে রাইটটা আছে এই রাইটটাও একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেটের মধ্যে ধরা পড়ে, এটাকে বলা হয় কপিরাইট। তাহলে এতগুলো জিনিস বললাম, ট্রেডমার্ক, কপিরাইট, পেটেন্ট। দেখবি যারা বুক সেল করে তারা তারা নিজেদের নামে পেটেন্ট রাখে, বা যারা কোনো কিছু ইনভেন্ট করলো তারা নিজেদের নামে পেটেন্ট। মেডিসিন ডিপার্টমেন্টে বেশি হয় এগুলো, মেডিসিন যে তৈরি করলো তার পেটেন্ট নিজের নামে নিয়ে রাখলো, তখন এই পেটেন্টের জন্য তাকে কিছু পেমেন্ট করতে হয়। ঠিক আছে, যে কোম্পানিরা এই মেডিসিন তৈরি করবে তার ফর্মুলা নিয়ে তাকে পেটেন্টের জন্য তাকে টাকা দিতে হবে। তাহলে সেই পেটেন্টটাও হচ্ছে আমাদের কাছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তাহলে ট্যাঞ্জিবল অ্যাসেট কি, ইনট্যাঞ্জিবল অ্যাসেট কি বোঝা গেল। এই ধারণাটা ক্লিয়ার রাখবে, কেন ট্যাঞ্জিবল অ্যাসেট ইনট্যাঞ্জিবল অ্যাসেট প্রচুর কাজে লাগবে। ট্যাঞ্জিবল অ্যাসেট, ইনট্যাঞ্জিবল। তাহলে স্যার অ্যাসেট তো গেল, এবার অ্যাসেটের সঙ্গে সঙ্গে কি আরও কিছু আসতে পারে? হ্যাঁ আসতে পারে, অ্যাসেটের সঙ্গে আরও কিছু আসতে পারে। সেটা হচ্ছে অ্যাসেটের প্যারালালি আমাদের কাছে চলে আসবে যে আমরা তো জিনিস পারচেস করেছি, সেল করে দিয়েছি, কিন্তু পারচেস আর সেল, যেমন ট্রানজাকশন কোনো সময় একটা, আমি যে বললাম ট্রানজাকশন ক্যাশ ইনভলভ থাকলেই ট্রানজাকশন হবে, কিন্তু ক্যাশ ইনভলভ আছে কিন্তু ক্যাশ তুমি ইমিডিয়েট পেলে না, সেটাও তো ট্রানজাকশন হবে। যেমন ট্রানজাকশন দু রকমের হতে পারে, একটা হচ্ছে ক্যাশ ট্রানজাকশন আর একটা হচ্ছে ক্রেডিট ট্রানজাকশন, তাই তো? স্যার ক্রেডিট ট্রানজাকশন কি না, ক্যাশ ট্রানজাকশন তো বুঝলাম, আমি কোনো একটা জিনিস কিনতে গেলাম, টাকা দিলাম, কিনে নিয়ে আসলাম, ব্যাস ক্যাশ ট্রানজাকশন খতম। ক্যাশ ট্রানজাকশন ক্যাশে হয়ে গেছে, ক্যাশ মিটে গেছে, আমার সঙ্গে তার কোনো লেনাদেনা নেই। কিন্তু আমি একটা কোনো জায়গায় গিয়ে আমি বললাম যে আমি এই এখন টাকা দিতে পারবো না, আমার কাছে এখন টাকা নেই, আমি টাকাটা দুদিন পরে বা এক সপ্তাহ পরে দেবো, সেটাকেই আমরা বলি বিজনেসের ভাষায় ক্রেডিট ট্রানজাকশন। ক্রেডিট ট্রানজাকশন কাকে বলি? যখন আমরা পেমেন্ট পরে করি তখন আমরাকে বলি ক্রেডিট ট্রানজাকশন, বা যদি সেল করি তাহলে যদি আমরা পরে টাকা নিই তাহলে আমরাকে বলবো ক্রেডিট ট্রানজাকশন। যে কোনো ট্রানজাকশন যদি ইমিডিয়েট ক্যাশ পেমেন্ট না হয় কিন্তু ট্রানজাকশনের মধ্যে ক্যাশ ইনভলভ থাকবে, যে বায়ার হবে বা সেলার হবে তারা প্রমিস করবে একে অপরকে যে টাকাটা যেই কিনুক, ধরো যে কিনছে সে প্রমিস করবে সেলারকে যে টাকাটা সে পেমেন্ট করবে। তাহলে সেই ধরনের ট্রানজাকশনকে আমরা কি বলবো? ক্রেডিট ট্রানজাকশন বলবো। তাহলে ট্রানজাকশন দু রকমের, একটা হচ্ছে ক্যাশ ট্রানজাকশন, একটা ক্রেডিট ট্রানজাকশন। যখনই ক্রেডিট ট্রানজাকশন করবো সেখানে দুটো টার্ম চলে আসে আমাদের কাছে, একটা হচ্ছে ক্রেডিটর, একটা কি ক্রেডিটর চলে আসে। ক্রেডিটরকে না, ক্রেডিটর হচ্ছে যখন আমি কারো কাছ থেকে কোনো জিনিস পারচেস করব কিন্তু আমি টাকা দিলাম না। আমি কারো কাছ থেকে যখন কোনো জিনিস পারচেস করব আমি তাকে ইমিডিয়েট টাকা পেমেন্ট করলাম না, আমি বললাম যে আমি এক মাস পরে টাকা পেমেন্ট করব বা এক সপ্তাহ পরে টাকা পেমেন্ট করব। তাহলে যে লোকটা আমাকে সেল করেছে আমার কাছে সে হচ্ছে ক্রেডিটর। ভালো করে মনে রাখবে, এখানে কিন্তু ক্রেডিটরের কনসেপ্ট আর এর কন্ট্রারি আরেকটা কনসেপ্ট আছে ডেটার, এই দুটো জায়গায় গুলিয়ে যায়। সেটা কী রকম? ক্রেডিটর মানে হচ্ছে আমি পারচেস করছি, আমি আমার বিজনেস নিয়ে ভাবছি, আমার বিজনেস কারো কাছ থেকে পারচেস করছে, তাহলে আমি যার কাছ থেকে পারচেস করছি সে হচ্ছে আমার ক্রেডিটর। ক্লিয়ার? নিজের কনসেপ্টে ভাববে, নিজেকে একটা বিজনেসের জায়গায় দাঁড় করিয়ে ভাববে, নিজেকে ভাববে না, নিজেকে একটা বিজনেস ভেবে তারপরে জিনিসগুলো ভাবার চেষ্টা করো। সেটা হচ্ছে আমি একটা বিজনেস, আমি সাপোজ ABC লিমিট, আমি ABC বা XYZ এন্টারপ্রাইজ, তাহলে আমি কোনো একটা জিনিস গুডস পারচেস করলাম, কোনো একটা লোকের কাছ থেকে পারচেস করলাম, মিস্টার ওবেরয় বা যাই হোক, যে যাই নাম দাও, মিস্টার ওবেরয় কাছ থেকে আমি একটা জিনিস পারচেস করলাম, তাহলে কী হলো? আমার কাছে মিস্টার ওবেরয় ইজ আ ক্রেডিটর। আবার সেম কনসেপ্ট, আমি একটা কাউকে কোনো জিনিস বিক্রি করলাম, সেল করলাম, একটা হচ্ছে মিস্টার ওবেরয় ক্রেডিটর ছিল আমার কাছে, আমি ওনার কাছ থেকে পারচেস করেছিলাম। আমি একটা প্রোডাক্ট সেল করেছি মিস্টার মুখার্জিকে সেল করেছে, কিন্তু সে আমাকে টাকা পেমেন্ট করেনি ইমিডিয়েট, সে আমাকে বলেছে যে আমি এক মাস পরে টাকা দেবো। তাহলে আমার কাছে যাকে আমি সেল করলাম সে হচ্ছে আমার কাছে ডেটর, আর যার কাছ থেকে আমি পারচেস করলাম, ক্রেডিটে পারচেস করলাম, সে হচ্ছে আমার কাছে ক্রেডিটর। ক্লিয়ার মাথায় রাখবে, এটা যদি
ওনার পার্সপেক্টিভ ভাবো তাহলে কিন্তু জিনিসটা পুরোপুরি উল্টে যাবে। মানে যদি তুমি এই বিজনেসের কথা না ভাবে যদি ওনার বিজনেসের কথা ভাবো তাহলে জিনিসটা কমপ্লিটলি উল্টো হয়ে যাবে। আমি ওই জন্য বলছি যে খুব ভালো করে জিনিসটা বুঝবে। আমি একটা কোনো জিনিস পারচেস করলাম কারো কাছ থেকে ক্রেডিটে, তাহলে সে হচ্ছে আমার কাছে ক্রেডিটার। আমি একটা কোনো জিনিস সেল করলাম কাউকে ক্রেডিটে, তাহলে যাকে সেল করলাম সে যদি টাকা না দেয়, ক্রেডিট সেল হয়, তাহলে সে আমার কাছে ডেটার। তাহলে এখান থেকে দুটো কনসেপ্ট বেরোলো, একটা হচ্ছে ক্রেডিটার, একটা হচ্ছে ডেটার। আজকে মনে হয় ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, এটাকে মনে হচ্ছে আমাকে আরেকটা মনে হচ্ছে আমাকে ভিডিও করতে হবে এর জন্য, কারণ আরও কয়েকটা টার্মস তোমাদের কাছে রয়ে গেছে, যেমন প্রফিট লস, বুকস অফ অ্যাকাউন্ট, তারপর লায়াবিলিটি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যেমন আমরা অ্যাসেট বলেছি, তার সঙ্গে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে লায়াবিলিটি। এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। লায়াবিলিটিকেও কটা ভাগে ভাগ করা যায়, আর অ্যাসেটকে তো আমি দুটো ভাগে ভাগ করে দেখালাম এখন এরকমভাবে, কিন্তু অ্যাসেটকে আরও অনেকভাবে ডিভাইড করা যায়, সেটা আমরা দেখবো যে অ্যাসেটের ফিক্সড অ্যাসেট কী, কারেন্ট অ্যাসেট কী, কারেন্ট অ্যান্ড নন কারেন্ট অ্যাসেট, ঠিক আছে না? এরকমভাবে অ্যাসেটকে আরও ভাগে ভাগ করা যায়, এবং এই জিনিসগুলো প্রত্যেকটা যদি এখন বুঝে যাও না, অ্যাসেটের এতগুলো ভাগ, তাহলে পরবর্তীকালে যখন আমরা বড় বড় অঙ্ক করবো, ফাইনাল অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, এসব যখন আমরা করবো, তখন এই জিনিসগুলো পুরোপুরি ক্লিয়ার কনসেপ্ট থাকবে। কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না, প্রমিস ইউ, কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না যদি এই বেসিক জায়গাগুলো তোমরা ঠিক করো। কারণ আমি যত স্টুডেন্টকে পড়িয়েছি বা যত স্টুডেন্টকে দেখছি, তাদের একটা জায়গাতেই প্রবলেম থাকছে, সেটা হচ্ছে বেসিক তাদের ক্লিয়ার নেই, এবং বেসিক ক্লিয়ার নেই বলে বড় জায়গায় তারা অঙ্ক করতে পারছে না, গিয়ে আটকে যাচ্ছে যে এটা কি, এটা এই টার্মটা কোথা থেকে আসলো, বা